গাজীপুর, টাঙ্গাইল, আমাদের ঢাকার সাভার পর্যন্ত তার একটা বলয় ছিল সেই স্বাধীনতা যুদ্ধের পরে। সে নিয়মিতভাবে তার সন্ত্রাসী গোষ্ঠীকে এই আনসারে প্রবেশ করিয়েছে, আনসারে তাদেরকে ভর্তি করিয়েছে। তার একটা বাহিনী আনসারে বিশাল সংখ্যক রয়ে গেছে যারা কোনো প্রশিক্ষণ দিয়ে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে না। তারা হত্যাকারী, তারা মানুষ মারতে পছন্দ করে, মানুষকে চাঁদাবাজি করতে পছন্দ করে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের লোক সে ঢুকিয়েছে। এই কয়েক বছর 29,000 ক্যাডার ঢুকিয়েছে এই ছাত্রলীগ অথবা যে লিগগুলোর নাম নিতে আমার হায়ানা লীগ বলেন, এদের সন্ত্রাসীদেরকে একই সাথে কাদের সিদ্দিকীও একজন সন্ত্রাসী ব্যক্তিত্ব। তিনি যদিও মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু নিজেকে তিনি বিশ্বের সেরা মনে করেন, অথচ তিনি স্বাধীনতার পর অসংখ্য নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করেছেন। হাসিনা যেদিন বাংলাদেশে আসছে, বাংলাদেশের এরিয়া থেকে 55,126 বর্গ মাইল থেকে কিন্তু শয়তান সব পালিয়ে গেছে। শয়তানের আর এই দেশে প্রয়োজন নাই। হাসিনা হলো শয়তানের হেড, সেরা শয়তান। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোভাবকে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের দেশকে একটা মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। এই জন্য তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ দেশবাসী। কেননা দীর্ঘ 16-17 বছর যাবৎ জগদ্দল পাথরের মতো এক কুলাঙ্গার, মাফিয়া, স্বৈরাচার, এমন কোনো খারাপ ভাষা নাই, নেগেটিভ ভাষা নাই যা ব্যবহার করা যায় না, আমি সেগুলোতে গেলাম না। সে হাসিনা এমনভাবে চেপে বসেছিল, তার সর্বশক্তি নিয়ে, সেটা তাদের দলীয় প্রশাসন, বিচার বিভাগ, সামরিক বাহিনী, আনসার, বিডিপি, এমন কোনো জায়গা নাই। পুলিশ, সর্বত্র তাদের লোকদেরকে দীর্ঘদিন যাবৎ বসিয়ে দেশটাকে চিরদিনের জন্য তারা করতলগত করতে চেয়েছিল, তাদের জন্য নয়, প্রতিবেশী দেশ ইন্ডিয়ার জন্য। সেই ইন্ডিয়া তাদের চাণক্য নীতি, যদিও চাণক্য নীতি বলতে কোনো নীতি নেই, কেননা সেই 2700 বছর আগে কোনো লোকের কোনো লেখা, সেই সময়ের লেখা এই সময়ে পাওয়ার কথা নয়। তারা নিজেরা একটা বই তৈরি করেছে চাণক্যবাদ, এবং সেটা হলো অত্যন্ত দুর্বিন্দ-সন্ধিমূলক একটা নীতি। সেই নীতি অনুযায়ী তারা তাদের আশেপাশের প্রতিবেশী দেশকে সব সময় দাসত্বের মধ্যে রাখতে চায়। দুঃখজনক হলে সত্য, আমি এই কথাটা এই জন্য বলছি যে হাসিনাকে এবং তার দলকে তৈরি করে রেখেছিল বহু আগে ইন্ডিয়া, তাদের টাকা পয়সা খরচ করে। কেননা যুদ্ধ দিয়ে তারা এই দেশ জয় করতে গেলে তাদের বহু অর্থের প্রয়োজন, $1 বিলিয়ন অর্থের প্রয়োজন, বিলিয়ন, অসংখ্য সৈন্য নিহত হবে। সেটা থেকে বাঁচার জন্য তারা কৌশলে এদেশের সকল অঙ্গ প্রত্যঙ্গ অবশ করে দিয়ে অথবা রোগাক্রান্ত করে তারা এই দেশটাকে তাদের করতলগত করতে চেয়েছিল। এটার বিরুদ্ধে সকল পলিটিক্যাল পার্টি দীর্ঘ 15 বছর যুদ্ধ করেও সেই সফলতা অর্জন করতে পারেনি। ভয়, ভীতি, আশঙ্কা ইত্যাদিতে তারা ভীত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো এই মানুষকে ছেড়ে যাননি। এদেশের মানুষ অধিকাংশ ধর্মপ্রিয়, 93% মুসলমান। তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে মুনাজাত করেন। ইতিমধ্যেই বিগত 15 বছরে হাজার নয়, লক্ষ লক্ষ লোককে এ হাসিনা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করেছে। এবং এটা করার পর সে বিচার বিভাগকেও তার কাজে লাগিয়েছে, দুর্নীতি দমন বিভাগকে কাজে লাগিয়েছে, প্রশাসনকে কাজে লাগিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে, এবং পুলিশকে নির্মম নিষ্ঠুরতার গুণ দিয়ে সে প্রশিক্ষিত করেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো এই শিশুদেরকে পাঠালেন। শিশুদের সাথে যুক্ত হয়েছিল আল্লাহ প্রদত্ত সেই ফেরেশতাগণ,
যারা আমাদের দৃষ্টিগোচর হয়নি তারা কাজ করে গেছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যারা শুনছেন তাদের জন্য বলছি, এই যে বিচার বিভাগের কু যেটা 2 দিন পরেই করতে চেয়েছিল প্রধান বিচারপতি, সেও একজন আওয়ামী পান্ডা গুন্ডা। এরকম গুন্ডা পান্ডা সর্বত্র তারা তৈরি করেছে। যেমন সেই সর্বশেষ যেটা আমরা দেখলাম, আনসারকে কিন্তু বাহিনী বলা যাবে না, আনসার ও গ্রাম প্রতিরক্ষা একটা কি নামটা গ্রাম প্রতিরক্ষা বিভাগ। তো এরা হলো সহযোগী, সাধারণত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা সহযোগিতা করবে। একইভাবে পার্বত্য চট্টগ্রামে যেখানে ইনসার্জেন্সি চলছিল সেখানেও তারা সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করবে। এবং এই আনসার তৈরি করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, পরবর্তীতে বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে 1948 সালের 11 অথবা 12 ফেব্রুয়ারি নতুন করে পাকিস্তানে আনসার সৃষ্টি করা হয়। এবং আনসার সদস্য ব্রিটিশ আমলের যে কিছু আনসার সদস্য পাকিস্তানের ভাগে পড়েছে তাদেরকে দিয়ে সে আনসারটাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, তারা ক্রিয়েটিভ একটা অর্গানাইজেশন ছিল, যারা এই আনসারের মহিলা পুরুষ সবাই খুব ভালো ভালো কাজ করছিল। জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করেছে, জাতীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এবং তাদের শর্ত কিন্তু দেওয়া হয়েছিল এগুলো টেম্পোরারি চাকরি, এবং বুঝে শুনেই তারা এখানে যোগদান করেছিল। এমবডিড আনসার, ব্যাটালিয়ান আনসার এরকম নানাভাবে বিভক্ত আছে। যারা পার্মানেন্ট, আবার যারা টেম্পোরারি, এটা শর্ত দেয় আছে চাকরিতে যোগদান করার সময়। কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভিতরের খবর আজকে বলছি, যেটা কেউ বলবে না, কেউ জানেও না, আজকে আপনাদেরকে এটা উদ্ঘাটন করে দিচ্ছি। সেটা হলো কাদের সিদ্দিকী যে এলাকায় এই টাঙ্গাইল এবং এই বিশাল একটা এরিয়া গাজীপুর, টাঙ্গাইল, আমাদের ঢাকার সাভার পর্যন্ত তার একটা বলয় ছিল সেই স্বাধীনতা যুদ্ধের পরে। সে নিয়মিতভাবে তার সন্ত্রাসী গোষ্ঠীকে এই আনসারে প্রবেশ করিয়েছে, আনসারে তাদেরকে ভর্তি করিয়েছে। তার একটা বাহিনী আনসারে বিশাল সংখ্যক রয়ে গেছে, যারা কোনো প্রশিক্ষণ দিয়ে ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে না। তারা হত্যাকারী, তারা মানুষ মারতে পছন্দ করে, মানুষকে চাঁদাবাজি করতে পছন্দ করে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের লোক সে ঢুকিয়েছে। একই সাথে এই যে আমাদের পূর্বতন মেজর জেনারেল আমিনুল হক, ছাত্রলীগের সভাপতি শামীমের ছোট ভাই, সে সরাসরি একজন দলীয় ক্যাডার হিসেবে একজন জেনারেলের রূপে সে আনসার বাহিনীতে ঢুকেছে। এবং তার ভাইয়ের ফেসবুক পোস্ট যদি দেখবেন 2 ভাই গুন্ডা। এই তারা ছাত্রলীগের যেগুলো জল্লাদ বাহিনী তাদেরকে ঢুকিয়েছে এই আনসারে দীর্ঘদিন যাবৎ। বিগত কয়েক বছর 29,000 ক্যাডার ঢুকিয়েছে এই ছাত্রলীগ অথবা যে লিগগুলোর নাম নিতে আমার হায়ানা লীগ বলেন, এদের সন্ত্রাসীদেরকে। একই সাথে কাদের সিদ্দিকীও একজন সন্ত্রাসী ব্যক্তিত্ব। তিনি যদিও মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু নিজেকে তিনি বিশ্বের সেরা মনে করেন। অথচ তিনি স্বাধীনতার পর অসংখ্য নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করেছেন, বিভিন্ন নির্যাতনের মাধ্যমে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে তিনি নিরীহ মানুষকে মারিয়ে ফেলেছেন। সে এবং তার ভাই একই চরিত্রের অধিকারী, এবং তারা সেই আনসার বাহিনীকে বেছে নিয়েছে তাদের দলীয় ক্যাডার প্রবেশ করানোর জন্য। গতকাল যে ঘটনাটা দেখলেন, এই সবগুলা মহিলা এবং পুরুষ যারা এই বিদ্রোহ করেছে, এই বিদ্রোহ করা চরম শাস্তিযোগ্য অপরাধ। শুধু তাই নয়, তাদের যে মেজর জেনারেল সাজ্জাদ নতুন ডিজি, অত্যন্ত ভালো মানের মানবিক গুণাবলী সম্পন্ন একজন ডিজি, যেটার 180 ডিগ্রি বিপরীত ছিল আমিনুল হক। সেই সময় তোমরা বিদ্রোহ করলা না, কয়েকদিন আগে 17 দিন আগে তোমরা বিদ্রোহ করলা না। যেই নতুন সরকার গঠন করলো আর তোমাদের সব কষ্ট বের হয়ে গেল, এই বদমাইশদেরকে জেলে ঢুকানো হয়েছে এবং তাদের বিচারের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করা হবে। এর সাথে কিছু অফিসার আনসারের আছে
যারা এটাকে ইন্ধন জুগিয়েছে সেটা 13 না 17 জন, ব্যারিস্টার সারওয়ার সেটা ভালো বলতে পারবেন, এবং তাদেরকেও শায়েস্তা করা হবে। যাদের কামলা হওয়ার কথা, গ্রাম দেশে ধান খেতে চাষ করার কথা, জমিতে ধান ফলানোর কথা, ফসল ফলানোর কথা, সেখানে তাদেরকে এই টাকা পয়সা খরচ করে ইউনিফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, বুট দেওয়া হয়েছে। সেই বুট দিয়ে নির্মম ভাবে ছাত্রদের উপরে তারা যেভাবে যে কাণ্ড চালিয়েছে সেটা সত্যিই বিভীষিকাময়। তারা একটা স্বাধীন দেশে, একটা বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক এরিয়া, সেক্রেটারিয়েট, সচিবালয়, সেখানে ঘেরাও করে রেখেছে এবং যা ইচ্ছা তা করবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পর্যন্ত তারা অপমানিত করেছে। সুতরাং এটা তাদের জীবনের জন্য চরম শিক্ষা হবে। প্রয়োজনে আনসার বিভাগকে রাখা হবে না, তাতে কি আসে যায় বাংলাদেশে। কিন্তু মানুষকে রিহেবিলেট করার জন্য জেনারেল জিয়াউর রহমানের সময়ে বিশালভাবে আনসারকে শক্তিশালী করা হয়। সেই আনসারের সবাই খারাপ নয়, আমি বলছি যারা পলিটিক্যাল ক্যাডার ঢোকানো হয়েছে তারা শুধু, বাট এরা ছাড়া বাকি সবাই ভালো আছে এবং তারা ডিসিপ্লিন, তাদেরকে দিয়ে দেশের কাজ করানো যাবে। তবে আমি একটা কথা বলে রাখি, যেহেতু ফোরকান উদ্দিন সাহেব আছেন, ডক্টর, আপনারা অনেক অভিজ্ঞ এই বিষয়ে। দেখুন, দেশের মধ্যে আপনারা চেষ্টা করবেন দেশের মানুষের মধ্যে বিভক্তি আনবেন না। আর্মি ইজ আর্মি, আর্মির সাথে কারো তুলনা হয় না, আর্মির সাথে তুলনা করতে চেষ্টা করবেন না। আর্মির সাথে তুলনা, আর্মি ইজ আর্মি, কমিশন অফিসার এটাকে কমান্ড করে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক বাহিনী দিন রাত কাজ করছে। তাদের সহযোগী হিসাবে বিডিআরকে রাখা হয়েছে, কারণ আমাদের ডেপথ কম, দেশের গভীরতা কম। যুদ্ধ লাগলে এই গভীরতাকে অল্প সময়েই তারা ইন্ডিয়া ভিতরে, ঢাকার ভিতরে ঢুকে যাবে। এই কারণে বিডিআরেও আমাদের সামরিক অফিসার রাখা হয়েছে, যেটা অন্যান্য দেশে রাখা হয় না, কেন অন্য দেশের ডেপথ অনেক বেশি। আমাদের সামরিক বাহিনী রাখার পেছনে অনেক কারণ আছে। আর আনসার তৈরি করেছে সামরিক বাহিনী। এখন যদি সামরিক বাহিনীর অফিসারদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, যাদের কমান্ডে তারা আসছে, তাদেরকে যদি অপকার করে, কেন এখন এখানে আনসারদেরকে আমরা একতরফা দায়ী করব কিনা? আনসারদের সাথে কারা আছে? আনসাররা কেন ড্রেস পরে? এটা আনসার লীগ, আনসার নয়, এরা আনসার লীগ। যেমন পুলিশ লীগ হয়েছে, আনসার লীগ সুপরিকল্পিতভাবে হাসিনা এইগুলো প্রেতাত্মাকে রেখে গেছে। সে জানে তো যে একটা না একটা সময় তাকে পতন হবেই। সুতরাং দেশটা যাতে শান্তিতে না থাকে, শান্তিতে যাতে না থাকে, দেশটাতে নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে যায়, তার প্রদত্ত, তার এখানে ইনডেক্স মানে আপনার ইন্ডাক্ট করা সেই সন্ত্রাসীর এই কাজটা করেছে। আনসারের যারা মূল শক্তি তারা কখনো এটা করতে পারে না। আনসার যারা, তারা তো এতদিন এইভাবে করেনি। হঠাৎ করে কেন এই হঠাৎ করে এত উত্তেজনা ছড়িয়ে পড়লো, বা এইভাবে সচিবালয় ঘেরাও করার মতো সাহস তারা দেখিয়ে দিচ্ছে যে আমরা এমন একটা শক্তিশালী দল, লীগ, আওয়ামী লীগ, তো আমাদেরকে প্রতিহত করার মতো কেউ নাই। এই যে দেখেন একটা একটা করে লাগাবো। এই শয়তান, শয়তান যেমন গুরু লাগায় না সব জায়গায়, গুরু লাগিয়ে মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। হাসিনা তো ছিল, হাসিনা যেদিন বাংলাদেশে আসছে, বাংলাদেশের এরিয়া থেকে 55,126 বর্গ মাইল থেকে কিন্তু শয়তান সব পালিয়ে গেছে। শয়তানের আর এই দেশে প্রয়োজন নাই। হাসিনা হলো শয়তানের হেড, সেরা শয়তান। আর লীগের যত আছে সবাই হলো, ধরেন সেটার মধ্যে পুলিশ লীগ আছে, তারপরে আপনার এই যে আপনারা নতুন দেখলেন আনসার লীগ আছে, এরকম অসংখ্য আছে। যেমন বিদ্যুৎ বিভাগ বলেন, সব বিভাগই তাদের লোক। তবে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত কঠিন রক্তের বিনিময়ে অর্জিত, এবং সর্বশেষ যে স্বাধীনতাটা অর্জন করলাম আমরা, এই স্বাধীনতাটা খুব সহজে আসেনি। 1000-এরও উপরে শহীদি রক্তর বিনিময়ে, এবং 10,000-এর মতো অত্যন্ত শোচনীয়ভাবে আহত, প্রতিদিনই মারা যাচ্ছে, তারা প্রতিদিনই শহীদ হচ্ছে, তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এটা আমরা খুব সহজে ছেড়ে দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, এবং আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্ব অবশ্যই রক্ষা করব, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আমাদেরকে আল্লাহ সে তৌফিক দান করবেন। ধন্যবাদ।